হ্যাঁ, শুনতে পাচ্ছি। আর স্যার হচ্ছে টুলস প্লাস হচ্ছে প্রশ্ন এগুলোকে ওখান থেকে নেবে নাকি আমাদের তৈরি করে নিয়ে যেতে হবে? কিছুই দিবে না, সবকিছু নিজের করতে হবে। তাহলে কিভাবে কি তৈরি করতে করে হবে? নিয়ে যাওয়া হবে। প্রশ্ন আর ডেমো তৈরি করে নিয়ে যাওয়া হবে। তারপর হচ্ছে যাবতীয় প্রথমে যে হচ্ছে অ্যাসেসমেন্ট সেন্টারে পৌঁছাইতে হবে, পৌঁছায় যে ল্যাবে বা যেখানে অ্যাসেসমেন্ট নেওয়া হয় সে জায়গায় যে নিজের পরিচয় প্লাস পরীক্ষার কিভাবে দিবে স্টুডেন্টরা সেই ধাপগুলো বুঝায় বলতে হবে। এরপরে অ্যাসেসমেন্ট শুরু করতে হবে। প্রথমে রিটেন, তারপরে ডেমো আর শেষে ভাইভা। ইরাকি ইরাকি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ, আপনি শুনতে একটু পাচ্ছি। বলেন কি করতে প্রথমে হবে। প্রথমে হচ্ছে উদ্দেশ্য নির্ধারণ করা, যে কি কি মূল্যায়ন করা হবে, কেন হবে, একটা মানে তার ঠিক করা, মানে কোনটা ঠিক হবে আর কোনটা ঠিক হবে না, এগুলো সম্পর্কে আগে নিজে জানা। তারপরে হচ্ছে ওইখানে অ্যাসেসমেন্টে যে পর্যবেক্ষণ করা, যে তাদের সবকিছু ঠিক আছে কিনা, তাদের সাথে সাক্ষাৎ করা, তাদের প্রশ্নপত্র ঠিক আছে কিনা, বা ওইটার যে প্রমাণ ওইগুলো সংগ্রহ করা, সবকিছু আমাদের। আগে না দিয়ে ওদের কাছে কিভাবে জিজ্ঞেস করবেন? এটা তো গুগল দেখে হয়ে গেল। বুঝি নাই, মানে আবার বলেন। প্রশ্নপত্র আগে স্টুডেন্টদের কাছে না দিয়ে আপনি যাওয়ার পর পরই কিভাবে আছে ওইটা ওদের কাছ থেকে বের করবেন? না না, এটা তো বলছি মানে আমার নিজের আগে মানে জানা, যে আগে তো ওদেরকে প্রশ্নপত্র দেয় না, আগে তো আমাদেরকেও প্রশ্নপত্র দেয় না, আগে তো যাবতীয় ডকুমেন্টস এর সাইন, তারপরে ডেট, কোথায় কি লিখতে হবে, তারপরে মানে কোথায় আমি কোয়ালিফাই কিনা, বা যেগুলো ইয়েস আছে ওইগুলো সব টিক দিতে হবে, যদি একটাও নো থাকে তাহলে অ্যাসেসমেন্ট নেওয়া যাবে না, এগুলো সম্পর্কে ব্রিফ করা, করে ওগুলো সব ঠিক করে ওই শীটটা নিয়ে যায়। তারপরে কোশ্চেন আসে, কোশ্চেনটা তো পরে, মানে আমি বলছি আগে আমার নিজেকে তো জানতে হবে যে এগুলা। আচ্ছা আচ্ছা, বলেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি একটু স্ক্রিন শেয়ার করি। সেটা হচ্ছে, স্ক্রিন কি দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমাদের সাথে দুজন ব্যক্তি নতুন জয়েন করেছে, আমরা তাদের সাথে একটু পরিচয় হয়নি। সুরাইয়া আক্তার শিফা, জি স্যার। আপনি যদি একটু আপনার পরিচয়টা আমাদেরকে বলতেন। আমার নাম সুরাইয়া শিফা, আমি হচ্ছে কম্পিউটারে লেভেল 2 এবং লেভেল 3 করেছি। গুড। আর আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড? অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি ইকোনমিক্স নিয়ে। ওকে, থ্যাংক ইউ। আপনি এই প্রোগ্রামে কেন জয়েন করতে ইচ্ছুক বা কেন জয়েন করছেন? স্যার স্কিলড হওয়ার জন্য, অ্যাসেসর ট্রেনার এনারা কিভাবে হয় এগুলা জানার জন্য, শেখার জন্য। ওকে, গুড। নূরে জান্নাত, জি স্যার। হ্যাঁ, আপনি আপনার পরিচয়টা দিবেন এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ড সহ আপনি কেন সিবিটিএ ট্রেনিং করতে চাচ্ছেন যদি একটু বলতেন। আমি কম্পিউটার অপারেশন লেভেল 2 এবং 3 করেছি, স্কিল ডেভেলপমেন্ট করার জন্য এই কোর্সটা করতে যাচ্ছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড? ইকোনমিক্সে অনার্স করতেছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমাদের সবার টার্গেট কি? অ্যাসেসমেন্ট নেওয়া, অ্যাসেসর আমি। অ্যাসেসর হওয়া। অ্যাসেসর হওয়া। আপনি একটা অ্যাসেসর, আপনি একজন অ্যাসেসর। এখানে যারা আছেন সবাই চিন্তা করেন যে আপনি একজন অ্যাসেসর। যে আজকে নতুন জয়েন করছেন সে, এবং যে বিগত 2-3 দিন সেশন অংশগ্রহণ করেছেন সেও চিন্তা করেন যে আপনি একজন অ্যাসেসর। এখন একটা অ্যাসেসমেন্ট নিবেন, তাহলে কি করতে হবে? প্রথমে নিজের পরিচয় দিতে হবে। হ্যাঁ, পরিচয় দিলাম।
তারপরে হচ্ছে প্রতিষ্ঠানের কোনো হ্যাজার্ড আছে কিনা এগুলো বলতে হবে, তাদের ওয়াশরুম কোথায় আছে, ইমার্জেন্সি কোনো গেট আছে কিনা, এইসব ব্যাপারে তাদের অবগত করতে হবে। আচ্ছা তারপরে হচ্ছে ইসের ব্যাপারে বলতে হবে, যদি হচ্ছে তারা রেজাল্টে সন্তুষ্ট না হয় তাহলে তারা আপিল করতে পারবে, এ ব্যাপারে বলতে হবে। আচ্ছা, এইগুলা তো যখন আমি অ্যাসেসমেন্ট সেন্টারে পৌঁছালাম, যখন অ্যাসেসমেন্ট রুমের ভিতরে ঢুকলাম তখনকার কাজ। অ্যাসেসমেন্ট রুমে যাওয়ার আগে কি কোনো কাজ আছে? স্যার স্যার আমার একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ শিওর। স্যার অ্যাসেসমেন্ট রুমে যেটা হয় সেটা মোটামুটি আমাদের সবারই জানা, কিন্তু অ্যাসেসমেন্ট রুমের বাইরে যে কাজগুলো এগুলো সম্পর্কে আমাদের তো কোনো ধারণা নেই। যদি ওইটা সম্পর্কে আপনি একটু বলতেন তাহলে আমরা গোছায় বলতে পারতাম। সেটা তো আমি আপনাদের কাছ থেকে শিখতে চাচ্ছি। স্যার আমাদের তো ওরকম কোনো ধারণা নেই, এই জন্য হচ্ছে আপনার কাছে জিজ্ঞেস করা। আচ্ছা ঠিক আছে, ওকে। অ্যাসেসমেন্ট রুমের ভিতরে কি কি হয় সেটা একটু তাহলে আমরা আজকে দেখি। হ্যাঁ, অ্যাসেসমেন্ট রুমের মধ্যে কি কি হয়? স্যার অ্যাসেসমেন্ট রুমের ভেতর আমরা হচ্ছে যারা অ্যাসেসর হিসাবে যাব, তারা হচ্ছে আমরা ভিতরে যাওয়ার পর স্টুডেন্টদের সাথে নিজেদের পরিচয় দিব, তাদের একটু সাথে স্লো, একটু স্লো, একটু স্লো। পরিচয়, তাই না? ইন্ট্রোডাকশন। তারপরে হচ্ছে আমরা তাদের প্রশ্ন প্যাটার্নটা একটু বুঝাবো, কিভাবে অ্যাসেসমেন্টটা তারা নিবে সেই সম্পর্কে আমরা একটু বলবো তাদের। তারপরে তাদের যে যে অধিকারগুলো আছে, যেমন যদি আমরা অ্যাসেসমেন্টে যদি কোনো ভুল ত্রুটি করি আমরা অ্যাসেসররা, তাদের খাতা মুখে যদি কোনো আমাদের প্রবলেম হয় তাহলে সেগুলো কিভাবে তারা সলভ করতে পারে, মানে তারা কিভাবে যদি অ্যাসেসমেন্টে অসন্তুষ্ট হয় কিভাবে তারা আমাদের বিরুদ্ধে হচ্ছে তারা স্টেপ নিতে পারে, সেই ধাপগুলো আমরা তাদের বলবো। তারপরে হচ্ছে তারা কিভাবে হচ্ছে অ্যাসেসমেন্ট সঠিকভাবে কিভাবে দিবে ওই ধাপগুলো আমরা তাদেরকে বলবো। ধাপগুলো বলার পর তারা মোটামুটি ওই সম্পর্কে একটু আইডিয়া নিবে। তারপরে হচ্ছে আমরা তাদের প্রশ্নগুলো দিব। প্রশ্নগুলো দেওয়ার পরে যদি তাদের কোনো প্রবলেম হয় তাহলে সেইগুলো হচ্ছে প্রশ্ন বলতে রিটেন কোশ্চেন। স্যার হ্যাঁ, প্রশ্ন বলতে রিটেন কোশ্চেনটা আমরা তাদের দিব। রিটেন কোশ্চেন দেওয়ার আগে স্যার আমাদের কিছু তথ্য দিতে হবে। ডেমনস্ট্রেশন শেষ হওয়ার পরে কি করতে হবে? ভাইবা ভাইবা বা টেস্ট। ওরাল টেস্ট। এখন ওরাল টেস্ট যে আপনি নেবেন, ওরাল টেস্ট নেওয়ার জন্য আপনার কি লাগবে, কিভাবে নেবেন? কার্ড লাগবে সাধারণত স্যার ওরাল টেস্টের জন্য কোর্স কোর্সরা যেরকম করে থাকে সেটা হচ্ছে ডেমনস্ট্রেশনের ভিতরে স্যাররা ওরালটা নিয়ে থাকেন, অথবা সামনে ডেকে একজন করে ডেকে নিয়ে ওরাল টেস্ট করা হয়। আচ্ছা, যাই হোক, ওরাল টেস্ট নিতে গেলে আমাদের ওরাল টেস্টের কোশ্চেন লাগবে। স্যার ম্যাক্সিমাম অ্যাসোসিয়েটরা করে কি যে রিটেনে যে কোশ্চেনগুলো স্টুডেন্টরা পারে না ওইগুলাই আবার ওদেরকে মৌখিকভাবে ধরে ওরালের ক্ষেত্রে। কিন্তু সেটা কি কোনো সিস্টেম? না স্যার, ওরা তো সিস্টেম তবে এরা করে বললাম যে না, সেটা হচ্ছে সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। ঠিক আছে। ওইটা কি স্যার আরেকটা জিনিস জানা ছিল, সেটা হচ্ছে কোন স্টুডেন্ট হচ্ছে প্রশ্ন পারে নাই, একটা রিটেন টেস্ট পারে নাই, লিখতে পারে নাই, ওইটা হচ্ছে কেটে দিয়ে নিচে আবার ওরা লিখে দেয়, লিখে আছে নাম্বার দিয়ে দেয়। এটা কি যুক্তিসঙ্গত নাকি স্যার? এটা হ্যাঁ, আপনি কোশ্চেন লিখে রাখেন, খাতার পাশে কোশ্চেন লিখে রাখেন, এটা নিয়ে পরে কথা বলবো। আচ্ছা, তাহলে আমাদের একটা ওরাল টেস্ট নিতে গেলে ওরাল টেস্টের কি লাগবে? একটা কোশ্চেন লাগবে। আচ্ছা, তাহলে এই কাজগুলো আমাদের কি করতে হবে, তাই না? এই কাজগুলো আমাদের
জন্য রেডি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। আচ্ছা, এর আগে আর কি কি কাজ আছে? অ্যাসেসমেন্ট শুরু করে না না, আমি যখন রিটেন টেস্ট নিব, রিটেন টেস্টের আগে আর কি কি কাজ আছে? তো প্রথমত পরীক্ষা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু হয়, তারপরে কতগুলো শীট দেওয়া হয়। এর আগে স্যার সিলেবাস কতটা ওইটা প্লাস হচ্ছে প্রশ্ন করা, যে আচ্ছা ওই সিলেবাসের ভিতরে প্রশ্নটা তৈরি করা রিটেনের জন্য। রিটেনের জন্য। এটা এখন অ্যাসেসমেন্টের আগে অ্যাসেসমেন্টে আপনারা যখন অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করেছিলেন তখন আপনাদের একটা ডকুমেন্টস দেওয়া হয়েছিল। দেখি নাম দেখাতে করবেন পারবেন না? এগ্রিমেন্ট আর হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট, এইগুলো করতে হবে। এই যে এরকম একটা সেলফ অ্যাসেসমেন্ট গাইড আপনাদেরকে দিয়েছিল এবং এখানে একটা কথা বলেছিল যে আপনাদের এই শীটে আপনারা যতগুলা কাজ শিখে আজকে অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করছেন প্রত্যেকটির তালিকা এখানে দেওয়া আছে। তাহলে এটি আপনি পড়বেন এবং পড়ে এখানে দুইটা ঘর আছে, একটা আছে ইয়েস এর ঘর আর একটা আছে নো এর ঘর। আপনি প্রত্যেকটা পড়বেন, পড়ে যদি মনে হয় যে আপনি এই কাজটি জানেন, শিখেছেন, পারেন, তাহলে ইয়েস এর ঘরে টিক দিবেন। আর যদি মনে হয় পারেন না বা শেখেন নাই, তাহলে নো এর ঘরে টিক দিবেন। কিন্তু কেউ যদি নো এর ঘরে টিক দেন তাহলে সে আজকে আর অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করতে পারবেন না। এরকম কোনো বক্তব্য কি অ্যাসেসর দিয়েছিল আপনাদেরকে? মনে পড়ে কারোর? কে কে এরকম বক্তব্য শুনেছেন বলে মনে হয় দেখি একটু হ্যান্ড রেজ করেন তো। নূরে জান্নাত, সুরাই শিফা, জি স্যার করেছি। আচ্ছা, তাহলে এইটাকে বলা হয় সেলফ অ্যাসেসমেন্ট। এই সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে কি হয়? সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে যাচাই করা হয় একজন ক্যান্ডিডেট প্রস্তুত কিনা অ্যাসেসমেন্টে অংশগ্রহণের জন্য। ঠিক আছে? তাহলে রিটেন টেস্ট নেওয়ার আগে আমার কি করতে হবে? একটা সেলফ অ্যাসেসমেন্ট নিতে হবে। সেলফ মানে কি? নিজে, তাই না? নিজে নিজের একটা অ্যাসেসমেন্ট করবে, একটা অ্যাসেস করবে, মূল্যায়ন করবে সে কাজগুলা মোটামুটি শিখেছে কিনা, পারে কিনা। তাহলে সেলফ অ্যাসেসমেন্ট নিতে হবে। সেলফ অ্যাসেসমেন্ট নেওয়ার পরে আমাদের সেলফ অ্যাসেসমেন্ট নেওয়ার পরে আমাদের একটা এগ্রিমেন্ট করতে হয় অ্যাসেসরের সাথে। অ্যাসেসর আপনাদেরকে বলেছিল না, যদি আপনার রেজাল্টে আপনি অখুশি হন তাহলে আপিল করতে পারবেন, বলেছিল? জি স্যার। শুনেছেন কি শোনেননি? কেউ বলেন তো যে স্যার আমি এরকম শুনিনি এগ্রিমেন্টের ব্যাপারটা। এই কঠিন লাগছে নাকি আমার কথায়? আমি দুইটা অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করছি, দুইটার একটা এরকম কোনো কথা শুনি নাই। কে বলছেন? স্যার আমি স্বাধীন স্যার। স্বাধীন, ওকে, থ্যাংক ইউ। কোনো সমস্যা নেই, সমস্যা নেই। বাকিরা সবাই কি শুনেছেন? জি স্যার, আমি শুনেছি। জি স্যার শুনেছি। আচ্ছা, স্বাধীনের মতো আর কেউ আছেন যে শোনেননি?
আচ্ছা, বাকিরা সবাই শুনেছেন। নূরে জান্নাত, জি স্যার শুনেছি। আচ্ছা ওকে। সেলফ অ্যাসেসমেন্টের পরে তাহলে আমাদের কি আসছে? এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট আসছে, একটা এগ্রিমেন্ট থাকে, এগ্রিমেন্ট চুক্তি হয়। এখন এই যে এইগুলা যে কাজ হবে, এখন একজন ক্যান্ডিডেট সে যে উপস্থিত হয়েছে, তার উপস্থিতি নিশ্চিত করতে হবে না? জি স্যার অবশ্যই। উপস্থিতি কিভাবে নিশ্চিত করেছিল আপনাদের মনে আছে? অ্যাটেন্ডেন্স শিটে সিগনেচার করানো ছিল, আর হচ্ছে তারাই বলছিল নামগুলো। অ্যাটেন্ডেন্স শিটে স্বাক্ষর নিয়েছিল সবাই, তাই না? হ্যাঁ স্যার। অ্যাটেন্ডেন্স শিটে স্বাক্ষর নিয়েছিল। আর কি দিয়েছিল ওই দিন? রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন কার্ড দিয়েছিল, তাই না? একটা রেজিস্ট্রেশন কার্ড দিয়েছিল না? এটা স্যার আমার খেয়াল নেই। ওই দিন ছিল ওরা রাখছিল স্যার। আচ্ছা, একটা রেজিস্ট্রেশন কার্ড সবারই বাধ্যতামূলক দেয়, কারণ রেজিস্ট্রেশন না হলে তো আর কেউ অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করতে না না পারবে স্যার, না। মানে রেজিস্ট্রেশন কার্ডটা কি পরীক্ষা অ্যানাউন্সমেন্টের আগে দিছিল কিনা বা ওই দিন দিছিল কিনা? হ্যাঁ, ওই দিনই দিয়েছিল। রেজিস্ট্রেশন শুরু হওয়ার আগে ছিল। আচ্ছা, তাহলে একটা অ্যাসেসমেন্ট সম্পন্ন করতে গেলে মোটামুটি আমাদের এই ডকুমেন্টসগুলো একজন অ্যাসেসরের লাগবে, তাই না? এই ডকুমেন্ট ছাড়া কি অ্যাসেসমেন্ট নিতে পারবেন আপনি? না স্যার। না স্যার। সবার কাছ থেকে আমি একটু রেসপন্স চাচ্ছি, ইয়েস অর নো, এভরিওয়ান। লাগবে। লাগবে স্যার। তাহলে কি কি লাগছে আমরা একটু দেখি। সেটা হচ্ছে আমার সেলফ অ্যাসেসমেন্ট শিট লাগছে, একটা চুক্তিপত্র লাগছে, আমার উপস্থিতি সবার নিশ্চিত করার জন্য বা কেউ অ্যাবসেন্ট আছে কিনা সেটা এনশিওর হওয়ার জন্য অ্যাটেন্ডেন্স শিট লাগছে, এবং রেজিস্ট্রেশন কার্ড লাগতেছে সবার। আর রিটেন টেস্ট নেওয়ার জন্য কি লাগতেছে? একটা রিটেন টেস্ট নিতে হবে, সেই জন্য রিটেন কোশ্চেন লাগছে। ডেমনস্ট্রেশন চেক করতে হবে বা ক্যান্ডিডেটকে ডেমনস্ট্রেশন করতে বলতে হবে, সেই জন্য আমার জব শিট প্লাস স্পেসিফিকেশন শিট লাগছে। একটা ওরাল টেস্ট নিব, অ্যাসেসর একটা ওরাল টেস্ট নিবে অ্যাসেসর হিসেবে, সেই জন্য কি লাগছে? ওরাল কোশ্চেন লাগছে একটা। তাহলে এই ব্যাপারগুলো আমাদের কাছে কি খুব অপরিচিত বা নতুন মনে হচ্ছে কারোর? না স্যার। না স্যার। দুইজনের কাছে নতুন মনে হয়নি, বাকিদের কাছে কি নতুন? না স্যার, আমার কাছে কোনো না স্যার। কারণ আমরা এখানে দিয়ে এসেছি এগুলো চেক করে আসছি। না স্যার নতুন না। আচ্ছা, বাকিরা কি বলে? ইরা কি? স্যার নতুন মনে হচ্ছে না। সাদিয়া? একটু ডিটেইলস জানতে পারছি আপনার কাছে গোছায়। আচ্ছা, সাদিয়া? না স্যার নতুন মনে হচ্ছে না স্যার, এগুলো তো জানি। শেফা? না স্যার নতুন মনে হচ্ছে না। নূর? না স্যার নতুন না, জানি এগুলো। আচ্ছা আচ্ছা, আমরা সবাই স্পিকার একটু অফ করে রাখি, মাইক্রোফোন অফ করে রাখি, কথা বলার সময় অন করব। তাহলে এই কাজগুলা রেডি করতে হবে, এই কাজগুলো রেডি করাটাই হচ্ছে এই ট্রেনিং এর কাজ। কিভাবে সেলফ অ্যাসেসমেন্ট বানাতে হয়,
কিভাবে এগ্রিমেন্ট শিট বানাতে হয়, কিভাবে অ্যাটেন্ডেন্স শিট বানাতে হয়, কিভাবে রেজিস্ট্রেশন কার্ড বানাতে হয়, রিটেন কোশ্চেন কিভাবে তৈরি করব, জব শিট স্পেসিফিকেশন শিট কিভাবে তৈরি করব, ওরাল কোশ্চেন কিভাবে তৈরি করব। এই কাজগুলাই হচ্ছে সিবিটিএ লেভেল 4 এর ট্রেনিং এর মেইন অংশ। এইগুলা যখন আপনার হাতে চলে আসবে, আপনি যখন এইগুলা পেয়ে যাবেন, আপনি যখন এইগুলা তৈরি করে ফেলবেন, তখন 10 জন ক্যান্ডিডেটের সামনে দাঁড়িয়ে আপনার অ্যাসেসর যেভাবে কথাগুলো বলেছিল, আপনি ওই রকম বা ওর থেকে ভালো বা তার থেকে খারাপ যেমনই হোক, মোটামুটি কথাগুলো তাদেরকে একটু বলে দিতে পারলেই ব্যাস শেষ। তাহলে বলেন, সিবিটি এটা কি অনেক কঠিন? না স্যার, তখন স্যার কঠিন না। দুইজনের কাছ থেকে মতামত পেলাম, বাকিদের পাচ্ছি না। আমার সবার এঙ্গেজমেন্ট দরকার। না স্যার, স্যার একটা কোশ্চেন ছিল, এইগুলো কি আমরা নিজেরা তৈরি করব? মানে রিটেন কোশ্চেন যেটা, তারপর হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট, এগুলো কি আমরা তৈরি করব? হ্যাঁ, এইগুলা নিজেদেরকে তৈরি করা শিখতে হবে। এই শেখাটাই হচ্ছে ট্রেনিং এর মেইন কাজ। জি স্যার, বুঝতে পারছি। অর্জুন কুমার স্যার, আপনি কিছু বলছেন না? আচ্ছা, তাহলে এগুলা কি যেহেতু কঠিন মনে হচ্ছে না, মোটামুটি পরিচিত, তাহলে তো ট্রেনিং অর্ধেক শেষ। এই বিষয়গুলো যদি পরিচিত থাকে বা কঠিন মনে না হয় এই নামগুলো, তাহলে ট্রেনিং অর্ধেক শেষ। বিশ্বাস হয় আমার কথা? তাই হ্যাঁ বিশ্বাস স্যার, হচ্ছে না কার কার? বিশ্বাস হচ্ছে না কার কার? আমার হচ্ছে না স্যার, এত সহজ না কে এরা কি? স্যার। স্যার আমার হচ্ছে না, কারণ আমি সিবি এর জন্য ট্রাই করছি স্যার গত বছর থেকে। তো 25-এর যে শারদীয় দুর্গোৎসব, ওইখানে আমি পুরো ছুটিটা সিবিএলএম গুলো পড়ার ট্রাই করছি। তো আমার কাছে এতটা সহজ মনে হয় নাই। কিন্তু এইখানে যে বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে, এর ভিতরে একটা জিনিস যে আপিল করার যে ব্যাপারটা, এই ব্যাপারটা ব্যতীত সবগুলো আমার পরিচিত। তো সবগুলো পরিচিত ব্যাপার সামনে পেলাম, অথচ এত কঠিন মনে হলো, এই বিষয়টার সমীকরণটা মিলে নাই আমার। আচ্ছা আচ্ছা, বলেন তো, এই যে বই পড়ে শিখতে ভালো লাগে নাকি কাজ করে শিখতে ভালো লাগে? কাজ করে অবশ্যই স্যার কাজ করে। কাজ করে শিখতে ভালো লাগে। আর বই পড়ে শিখতে এটা ভালোও লাগে না, এবং সেটা কি কঠিন লাগে নাকি? হ্যাঁ স্যার, বই পড়ে পড়ি। এ কারো কি দ্বিমত আছেন? না স্যার, না স্যার, না স্যার। এই দ্বিমত থাকলে বলতে হবে, কথা না বললে কিন্তু কম্পিটেন্ট হওয়া যাবে না। সিবিটিএ মানেই হচ্ছে কি মাস্টারি, সবার সামনে কথা বলতে পারা। বোঝা গেছে? কথা বলতে হবে। ব্যাপারগুলো আমি যেভাবে তুলে ধরলাম একদম এরকম সহজ, কিন্তু কেউ যদি এটা, ওই যে স্বাধীন যেমন বলল যে আমি সিবিএলএম পড়ে দেখেছি, এটা এত সহজ না, আর ইরাকির মনে একেবারে ইরান ইরাক যুদ্ধের মতো একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে, তাই না? তার থেকেও খারাপ স্যার, এত সহজে এখানে আমাদের এই এত গুলো বই হইতো না, তারপরে এত টাইট ভাবে হচ্ছে অ্যাসেসমেন্ট দিতে হইতো না। হ্যাঁ, এর ভিতরে অনেক কিছু থাকে যেগুলো খুবই সিম্পল, কিন্তু আমরা জানিও না, মানে আমাদের আকাশ বাতাস দিয়ে চলে যায়।
এটাই ওই হচ্ছে ভাই কথা, যেমন বিষয়টা ওই সহজ। অ্যাঙ্গেলটার কথা বললো, ওইটা প্রত্যেক অ্যাসেসমেন্টে আমি তো হচ্ছে রিঅ্যাসেসমেন্ট দেওয়া লাগছিল, ফেস করছি দুইবার অ্যাসেসমেন্ট হল, তো দুইবারই আমি শুনছি এটা। কিন্তু ওইটার আসলে ডিটেইলস কি, ওখানে কি না বললে স্যার ওখানে কোথাও টিক দিতে হয় বা কিছু? আমরা তো সব জায়গায় ইয়েস মানে অ্যাসেসর যেটা বলবে আমরা ওইটাই মেনে নেব, এরকম কথার পরে তারপরে আমাদের টুলসে টিক দিতে দিছে, এরকম কিছু আছে? সেগুলো আমরা জানবো পরে আস্তে আস্তে, কিন্তু মূলত কার্যক্রম হচ্ছে সিবিটি এর এই কাজগুলো। এই সেলফ অ্যাসেসমেন্ট যে তৈরি করতে পারবে নিজে থেকে, তাহলে সেলফ অ্যাসেসমেন্ট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন ভাইভাতে ধরে বা রিটেনে আসে, সে কি উত্তর দিতে পারবে না পারবে না? পেজে রেডি করতে পারবে সে, তো অ্যানসার দিতে পারবে। পারার কথা, তাই না? স্বাভাবিকভাবে পারার কথা। তারপর যে রিটেন কোশ্চেন যে তৈরি করবে নিজে থেকে, তাহলে রিটেন কোশ্চেন কেন তৈরি করা হয়, কিভাবে তৈরি করা হয়, এই সম্পর্কিত প্রশ্ন যদি তাকে করা হয়, তাহলে কি সে উত্তর দিতে পারার কথা না? হ্যাঁ পারবে। অবশ্যই। কেউ যদি জব শিট, আপনি অ্যাসেসর অ্যাসেসমেন্ট নিতে যাবেন, আপনি যদি জব শিট তৈরি করেন নিজে নিজে, তাহলে আপনাকে যদি অ্যাসেসর প্রশ্ন করে আপনি জব শিটটা কিভাবে তৈরি করেছেন আমাকে একটু বুঝিয়ে দিন, আপনি কি পারবেন? পারবেন। জি স্যার। এইটাই হচ্ছে কাজ। কিন্তু এই জায়গাগুলোতে যে আর কি গ্যাপ দিবে বা গুরুত্ব দিবে না, তার কাছে তখন ওই বিষয়টা কঠিন হয়ে যায়। আমি কি বোঝাইতে পারলাম যে কেন কঠিন হয়ে যায়? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এটা মোটামুটি আপনারা একটু খাতায় নোট করে নেবেন, আপাতত একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। আচ্ছা, এই যে আমরা এত কিছু তৈরি করব, কিসের ভিত্তিতে তৈরি করব? স্যার এটা আমাদের সিবিএ বে ওইটার ভিত্তিতে আমরা তৈরি করব। আচ্ছা, আপনি যে অ্যাসেসমেন্ট দেন, এখানে যারা আছেন সবাই কোনো না কোনো অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করেছেন, কম্পিটেন্ট হয়েছেন। আপনাদের অ্যাসেসমেন্টের জন্য একটা সিলেবাস ছিল না? জি স্যার, সিএস। সিএস, সিএস এর মানে কি? কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এই যে এটা কি একটা ডকুমেন্ট, এই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এর উপর ভিত্তি করে আপনাকে এই সকল কার্যক্রম করতে হবে। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে আপনাকে এই সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। বুঝাইতে পারলাম? তাহলে এই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বা সিএস এর উপরে ভিত্তি করে যদি আমাকে এত কিছু সম্পন্ন করতে হয়, তাহলে আমার সিএসটা আগে বুঝতে হবে। হ্যাঁ, সিএস কি কি ধাপে ধাপে দেওয়া হচ্ছে সেটা আমাদের লিখতে হবে। সিএস এর কোথায় রিটেন কোশ্চেন আছে, কোথায় সেলফ অ্যাসেসমেন্ট আছে, কোথায় এগ্রিমেন্ট আছে, কোথায় জব শিট দেওয়া আছে, এটা বুঝতে পারলেই তো আমার এই কাজগুলা করা সহজ হবে নাকি? হ্যাঁ স্যার। আমার কথা কঠিন লাগছে কার কার? সবাই চুপচাপ হয়ে গেল। স্যার আমাকে একটু বুঝতে পারছি না, যদি কাইন্ডলি বলবেন একটু। আচ্ছা, ওকে। এই যে দুইজন আজকে নতুন জয়েন করছে, শিফা আর নূরে জান্নাত, আমার কথা কি কঠিন মনে হচ্ছে? না স্যার। না স্যার ঠিক আছে।
আচ্ছা, কারোর কাছে যদি কঠিন মনে হয় তাহলে বলতে হবে আমাকে, কারণ এই পুরো সিবিটি এর যে ট্রেনিং বা বিভিন্ন ট্রেনারের যে ট্রেনিং করাই, এই মার্কেটে একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে সিবিটি এটা খুব কঠিন। এই কঠিন শব্দটাকে আমি সহজ করতে চাই। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে আমরা সিএস থেকে শুরু করলে ভালো হয় নাকি? যেহেতু সিএসটা যদি আমি একটু ভালো বুঝতে পারি তাহলে আমার এই সকল কাজ করা অনেকটা সহজ হয়ে যাবে, তাই তো? জি স্যার। অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা একটু সিএসটা দেখি। আচ্ছা, তার আগে আমি আরেকটু কথা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে এই যে আমাদের যে কম্পিটেন্সি মানে সক্ষমতা, এই যে রেজাল্ট যেটা হচ্ছে অ্যাসেসমেন্টের দিনের যে রেজাল্ট যেটা হচ্ছে, এই রেজাল্টে ফলাফল কি কি আসে? কম্পিটেন্ট আর নট ইয়েট কম্পিটেন্ট। রাইট, কম্পিটেন্ট আর নট ইয়েট কম্পিটেন্ট, কম্পিটেন্ট আর নট ইয়েট কম্পিটেন্ট। তাহলে এই কম্পিটেন্ট শব্দটা কোন জায়গা থেকে আসছে? কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড থেকে আসছে। কেউ যদি এই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে একটা মানদণ্ড, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এটা হচ্ছে একটা মানদণ্ড। যেমন আমাদের জ্বর হয়েছে বা যখন জ্বর হয়, এটা আমরা এনশিওর হই কিভাবে? থার্মোমিটার দিয়ে যখন আমি আমার জ্বরটা পরিমাপ করি তখন এনশিওর হই যে আমার জ্বর সত্যিই জ্বর হয়েছে, ঠিক না? কথা বলতে হবে সবাইকে, আর না হলে সিবিটি কঠিন থেকে যাবে কিন্তু। হ্যাঁ স্যার। এবং সেই থার্মোমিটারে কি থাকে? একটা লেভেল দেওয়া থাকে, 0, 100, 101 লেভেল দেওয়া থাকে না? হ্যাঁ স্যার। ফারেনহাইট বা হ্যাঁ, ফারেনহাইটের লেভেল দেওয়া থাকে। তো ওইটার সাথে আমি আমার শরীরের তাপমাত্রা মিলাচ্ছি। ওইখানে যে স্ট্যান্ডার্ড দেওয়া আছে, যে মান দেওয়া আছে থার্মোমিটারে, সেই মানের সাথে আমি শরীরের তাপমাত্রা মিলাচ্ছি, মিলিয়ে নিশ্চিত হচ্ছি যে আমি কি এখন জ্বরে আক্রান্ত, নাকি জ্বরটা আমার এমনি জ্বর জ্বর বোধ হচ্ছে কিন্তু তাপমাত্রা ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে ওই যে থার্মোমিটার, ওই থার্মোমিটারটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, একটা মানদণ্ড, যেটার সাথে আমি আমার শরীরের তাপমাত্রা মিলাচ্ছি, মিলিয়ে নিশ্চিত হচ্ছি আমি কি জ্বরে আক্রান্ত নাকি সুস্থ আছি। ঠিক সেম ভাবে একজন ক্যান্ডিডেট কম্পিটেন্ট নাকি নট ইয়েট কম্পিটেন্ট, সেটা তাহলে কার সাথে মিলানো হচ্ছে? কিসের সাথে ম্যাচিং করা হচ্ছে? সিএস এর সাথে মিলানো হচ্ছে। সিএস অনুযায়ী যদি তার কাজগুলো হয়ে থাকে তাহলে সে কি? সিএস অনুযায়ী যদি তার কাজগুলো হয়ে থাকে তাহলে সে কম্পিটেন্ট। আর সিএস এর সাথে যদি তার কাজের কোনো ঘাটতি থাকে তাহলে সে নট ইয়েট কম্পিটেন্ট। স্যার 1 মিনিট একটু ইন্টারাপ্ট করি। এই কলটা 3 মিনিট আছে, এই মিটিং এর লিস্টটা আপনি কি এটা শেষ করে আবার নতুন লিংক দিবেন? হ্যাঁ, আমি নতুন একটা লিংক দিচ্ছি এখনই, ঠিক আছে? সবাই একটু জয়েন করে নেন। আর কেউ কিছু বলতে পারছে না? কম্পিটেন্সি মানে সক্ষমতা। এখন সক্ষমতা কখন একজন ব্যক্তিকে বলতে পারবো যে সে সক্ষম? যখন সে সেই কোনো টাস্ক করতে সক্ষম হবে।
গুড। এই ছবি এই ছবি থেকে কিছু বোঝা যায়? জি স্যার। কি বোঝা যাচ্ছে? কম্পিটেন্সির তিনটা ধাপ: নলেজ, স্কিল এন্ড অ্যাটিটিউড। কোন কোন বিষয় আর কি সক্ষমতা হইলে সে সক্ষমতা যোগ্যতা বা দক্ষতা হবে। আচ্ছা, বাইরের সাউন্ড আসছে কার মাইক্রোফোন থেকে, একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আমি যদি জিজ্ঞাসা করি সানি, শোনা যায় আমার কথা? আচ্ছা, সাজিদ সানিন শোনা যায় আমার কথা? জি স্যার। আচ্ছা, এই ছবি থেকে কি বোঝা যাচ্ছে? একজন যে আর কি পরীক্ষাটা দিতেছে তার ভিতরে তিনটে স্কিল থাকলে সে কম্পিটেন্ট। ওকে, গুড। যে কোনো পার্সপেক্টিভে অ্যাসেসর হতে পারে, সে এক্সাম দিতেছে, আপনার কোর্স শেষ করার পরে সে হতে পারে। নূরে জান্নাত, এই ছবি থেকে কি বোঝা যাচ্ছে? স্যার কোনো একজন ব্যক্তির ভিতরে যদি অ্যাটিটিউড, স্কিল আর নলেজ এই তিনটা যোগ্যতা থাকে তবে সে কম্পিটেন্ট বা কম্পিটেন্স বা সক্ষমতা বোঝার যে চিত্রটা সেটা বোঝা যাচ্ছে। রাইট। সাদিয়া, কি বোঝা যাচ্ছে এই ছবি থেকে? স্যার এখানে হচ্ছে আমাদের কম্পিটেন্স হইতে হলে আমাদের মধ্যে এই তিনটা স্কিল থাকতে হবে। এটাই স্যার। চৈতি? স্যার কম্পিটেন্সি হতে হলে আমাদের মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে, সেগুলো হচ্ছে অ্যাটিটিউড, নলেজ এন্ড স্কিল। আচ্ছা, মুসলিমা জয়েন করেনি আজকে? মুসলিমা? না স্যার, দেখতেছি স্যার মুসলিম একটু অসুস্থ। ও আচ্ছা, তাহলে তিনটা বিষয়, অ্যাটিটিউড, নলেজ এবং স্কিল, এই তিনটা বিষয় যখন একত্রিত হচ্ছে, একসাথে হচ্ছে, তখন আমরা সেটাকে কম্পিটেন্সি বলতেছি, তাই তো? অ্যাটিটিউড, নলেজ, স্কিল যখন একত্রিত হচ্ছে, যেই জায়গায় এসে একসাথে মিশে যাচ্ছে, সেইটাকে আমরা কি বলতেছি? কম্পিটেন্সি, সক্ষমতা। এটা তো বুঝতে কারোর অসুবিধা নেই, আছে? আচ্ছা, তাহলে কম্পিটেন্সির সংজ্ঞা কি আসছে? কম্পিটেন্সি রেফার্স টু দ্য মেজারেবল অর অবজারেবল। অর্থাৎ কম্পিটেন্সি কি রেফার করতেছে, কি নির্দেশ করতেছে? যেটা পরিমাপযোগ্য অথবা অনুধাবন করা যায়, মূল্যায়ন করা যায়, অনুধাবন করা যায়। কি কি? অ্যাটিটিউড, স্কিল এবং নলেজ, which are critical to successful job performance। একটা জব পারফর্ম করার জন্য যখন নলেজ, স্কিল, অ্যাটিটিউড পরিমাপ করা যাচ্ছে, বা নলেজ, স্কিল, অ্যাটিটিউডের ভিত্তিতে একটা জব যখন পরিমাপ করা হচ্ছে, সেটা তার কম্পিটেন্সিকে নির্দেশ করতেছে, কম্পিটেন্সিকে নির্দেশ করতেছে। অর্থাৎ সোজাই আমি যদি নিজের ভাষায় বা বাংলা ভাষাতে যদি আমি বলি, নলেজ, অ্যাটিটিউড, স্কিল এবং নলেজ ব্যবহার করে কোনো একটা কাজ করতে পারাই হচ্ছে সক্ষমতা বা কম্পিটেন্সি। কি বললাম? অ্যাটিটিউড, স্কিল, নলেজ ব্যবহার করে কোনো একটা কাজ করতে পারাই সক্ষমতা বা কম্পিটেন্সি। মনে থাকবে? আবার বলছি আমি, অ্যাটিটিউড, স্কিল, নলেজ ব্যবহার করে
কোনো একটা কাজ করতে পারাই কম্পিটেন্সি বা সক্ষমতা। কঠিন হয়ে গেল? আচ্ছা কিছু ওকে, ফাইন। তাহলে আমাদের কিন্তু অ্যাসেসমেন্টে কম্পিটেন্সির ডেফিনেশন আসতে পারে। এটা আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের পারতে হবে। স্যার, অ্যাটিটিউড, স্কিল, নলেজ এইটা তো বুঝলাম, নিচে ছোট এসটা কি মিন করে স্যার? নিচের ছোট এসটা কি মিন করে? যেমন স্কিল তো আর একটা না, অনেকগুলা স্কিলস। সেখানে যে প্লুরাল ফর্ম আছে স্কিলের, একটা স্কিল না একাধিক ফর্ম, একাধিক স্কিল, তার একাধিক নলেজ থাকতে হবে, একাধিক অ্যাটিটিউড থাকতে হবে, এই ব্যাপারটাকে মেনশন করতেছে। তাহলে এটা কি লিখে নিয়েছেন এই অংশটুকু? জি সামনে স্যার। আছে? স্যার আমার একটা কোশ্চেন। হ্যাঁ, শিওর। স্যার এখানে আমাদের স্কিলস নলেজ সম্পর্কে একটা প্রপার ধারণা আছে, কিন্তু অ্যাটিটিউডের ওইটা যদি একটু যদি একটু ডিসক্রাইব করতেন তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। ইনশাআল্লাহ করা হবে, আসতেছি আমরা সেখানে। তাহলে আমি পরের স্টেপে আসি। কম্পিটেন্সির আরো একটা ডেফিনেশন এখানে রেড কালারে দেওয়া আছে। সেটা কি বলা আছে? কম্পিটেন্সি ইজ দ্য এবিলিটি টু ওয়ার্ক অ্যাকর্ডিং টু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ইউজিং অ্যাটিটিউড, স্কিলস অ্যান্ড নলেজ। বোঝা গেছে? দেখেন তো, কথা কিন্তু একই। Competency is the ability to work according to industry standards using attitude, skills and knowledge. দুইটা ডেফিনেশনই কিন্তু সঠিক, এবং কেউ যদি নিজের মতো করে নিজের ভাষায় লিখতে পারে বা লিখতে চাই সেটাও হবে। শুধু তিনটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে নলেজ, স্কিল, অ্যাটিটিউড। এই তিনটা হচ্ছে এখানকার কিওয়ার্ড। কম্পিটেন্সির ডেফিনেশনে, কম্পিটেন্সির সংজ্ঞায় এই তিনটা হচ্ছে কিওয়ার্ড। তাহলে কি সামনে আগাবো? জি স্যার, জি স্যার। এই কঠিন মনে হচ্ছে কারোর কাছে? না স্যার। কঠিন লাগলেও তো বলে না, এটাই তো কথা। এবার আসি কম্পিটেন্সি টাইপ বা প্যারামিটার, যে কম্পিটেন্সি কত ধরনের। অ্যাটিটিউড, এটা একটা কম্পিটেন্সির ধরন। স্কিলস, এটা একটা কম্পিটেন্সির ধরন। নলেজ, এটা হচ্ছে একটা কম্পিটেন্সির ধরন। এখন একটি প্রশ্ন এসেছিল, স্যার অ্যাটিটিউডটা কি? আচ্ছা, স্কিল এবং নলেজ এই দুইটা বুঝলেন। আচ্ছা, কেউ একটু বলেন তো স্কিল বলতে কি বুঝলেন? স্যার স্কিল হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করা। কোনো একটা কাজের জন্য পারদর্শী হওয়া বা ওই কাজটা সে করতে পারে এমন মাথা ঘোরাই, মাথা ঘোরাবো সবার। আচ্ছা, স্কিল যদি দক্ষতা হয়, স্কিল যদি দক্ষতা হয়, যে কোনো একটা কাজ করতে পারা দক্ষতা, তাহলে কম্পিটেন্সি কি? কম্পিটেন্ট কি?
স্কিল আর কম্পিটেন্ট। স্যার স্কিল আছে অভিজ্ঞতা এরকম টাইপের, আর হচ্ছে যে কম্পিটেন্সি আছে আর কেউ দুটো সমান। স্যার আমি বলি কম্পিটেন্স হচ্ছে যোগ্যতা, অর্থাৎ কেউ একজন কোনো কাজ করতে পারা দক্ষ, মানে সে পারদর্শী বা কাজটা করতে পারে, সেটা হচ্ছে স্কিল। এবং সে কাজটা তখন স্যার কি বলবো, কম্পিটেন্স হচ্ছে তিনটা ধাপ, যেমন অ্যাটিটিউড, স্কিল, নলেজ। তিনটা থাকলে হচ্ছে স্যার সে যোগ্য। এখন মনে করেন যে আমরা তো সবাই কৃষকদেরকে চিনি, তাই না, যারা বিভিন্ন চাষবাস করে। একজন কৃষক, সে ধান চাষ করতেছে, ধান ফলাচ্ছে, তাহলে আপনি তাকে কম্পিটেন্ট বলবেন না স্কিল বলবেন? স্কিল স্যার স্কিল বলতে হবে কম্পিটেন্ট কেন নয়? স্যার, কারণ তার ভিতরে স্যার এটা কি দুটোটাই হবে না? এবং নলেজ তিনটাই নেই এবং শুধুমাত্র তার কম্পিটেন্স কম্পিটেন্স আমার মনে হয়। স্যার কম্পিটেন্ট আর স্কিল দুটোই হবে না? আচ্ছা, কি হবে সেটা আমি কারণ পরে বলছি। তাহলে যদি তার জমিতে কোনো সমস্যা হয়, সেই সমস্যা যদি সে সমাধান করতে পারে, তাহলে তো সে কম্পিটেন্ট। তাহলে এক্ষেত্রে সে কম্পিটেন্ট হবে আমার মনে হয়। কম্পিটেন্ট স্কিলের হবে, সাথে কম্পিটেন্ট হবে। কারোর কাছে স্কিল হবে। মাথাটা ঘুরে যাচ্ছে সবার নাকি? স্যার এখানে আমার কাছে মনে হয় হুম। যে ধান লাগানোর যে নিয়মটা আছে, একজন ধান চাষ করলো, ধান চাষ করে ধান ফলালো, এরপরে বাড়ি নিয়ে আসলো, এটা তার দক্ষতা। কিন্তু ধান লাগানোর মূল যে নিয়মটা, যে নয়টা নয়টা সারি অথবা 9 গজের পরে একটা সারি ফাঁকা রেখে এরপরে পরবর্তী যে রটা এটা শুরু করতে হবে। এখন এইটার যে নিয়মটা সে পালন করলো, এটা কি কৃষি বিজ্ঞান এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরছে। আবার যে সার ব্যবহার করার ক্ষেত্রে যেমন পানি কতটুকু থাকবে, কতটুকু থাকবে না, এটার যে নিয়মটা কৃষি বিজ্ঞান এটাকে সার্টিফাই করে, সেই নিয়মগুলো সব যদি সে পালন করে এরপর ধান চাষ করতে পারে, তাহলে সে কম্পিটেন্ট। আর সে গতানুগতিক সনাতন পদ্ধতিতে ধান চাষ করতেছে, এরপরে ঘরে নিয়ে আসতেছে, এটা তার স্কিল। আমার কাছে এরকমটা মনে হয়। থ্যাংক ইউ। এই যে সিবিটি, এটা হচ্ছে চিন্তা করতে পারা। এই চিন্তার জায়গাটাই যদি আমি আপনাদেরকে ধরিয়ে দিতে পারি, তাহলে সবাই কম্পিটেন্ট হবেন। ঠিক আছে? তো একজন কৃষকের যদি, আচ্ছা, নলেজ বলতে কি বুঝি আমরা? জ্ঞান। জ্ঞান। কেমন জ্ঞান? যে কোনো বিষয়ের উপরে যে কোনো বিষয়ের উপরে জ্ঞান। মানে যে বিষয়ে সে দক্ষ, সেই বিষয়ে প্রপার জ্ঞান। নলেজ হচ্ছে সে যে কাজটি করবে সেই কাজের মিনিমাম জ্ঞানটুকু তার থাকতে হবে। যেমন একজন কৃষকের কোনটা হচ্ছে মানে ধানের চারা, কোনটা ধান গাছ, কোনটা সার, কোনটা কীটনাশক, কোনটা পানি সেচ, এবং 1 বিঘা জমিতে আমার কতটুকু বীজ লাগবে, কতটুকু সার লাগবে, কতটুকু পানি লাগবে, এই জ্ঞানটা তার থাকতে হবে। অর্থাৎ কোনো একটা কাজ করতে গেলে যতটুকু জ্ঞান তার থাকা উচিত, স্পেসিফিকভাবে সেই জ্ঞানটা তার থাকতে হবে। অর্থাৎ তথ্য, সেই সম্পর্কিত তথ্য তার কাছে থাকতে হবে। এটা হচ্ছে নলেজ। এখন আমাদের যারা কৃষক আছে, তাদের সবার কাছে কি এই জ্ঞানটা আছে যে 1 বিঘা জমিতে কতটুকু কীটনাশক, কতটুকু সার, কতটুকু সেচ দিতে হবে?
সবার কাছে প্রপার আইডিয়া নেই। সবার কাছে প্রপার আইডিয়া নাই, জাস্ট একটা অভিজ্ঞতার ভিত্তিতে বা কীটনাশক যখন আনুমানিকভাবে তারা প্রয়োগ করে। হ্যাঁ আনুমানিকভাবে দিচ্ছে। কীটনাশক যখন দিচ্ছে দেখা যাচ্ছে কীটনাশকের যে ইয়ে থাকে বোতল যেটা থাকে সেখান থেকে 1 সিপি বা 1 মুখ ঢেলে নিচ্ছে, নিয়ে পানিতে মিশিয়ে সেটা স্প্রে করছে। সে কিন্তু বুঝতে পারছে না যে আমি কি এখানে 10 মিলি নিলাম না 15 মিলি নিলাম না 20 মিলি নিলাম, এই জ্ঞানটা কিন্তু তার ভিতরে নাই। আবার সে যখন সার দিচ্ছে সে দেখাচ্ছে একটা গামলাতে করে সার নিচ্ছে, আনুমানিক এই 1 গামলা বা 2 গামলা সার আমার 1 বিঘা জমিতে দিলেই হয়ে যাবে। সে কিন্তু সে সারের প্রপার মাপটা বুঝতে পারছে না বা নিতে পারছে না। তাহলে এই জায়গাগুলোতে কিন্তু তার নলেজের ঘাটতি আছে। বাট সে কিন্তু ধান ঠিকই ফলিয়ে ঘরে নিয়ে আসছে এবং সেটা বিক্রি করে অর্থ উপার্জন করতেছে। এই জায়গাতে একজন কৃষক হচ্ছে স্কিল, সে দক্ষ, কিন্তু তার নলেজ কিছুটা আছে, কিছুটা ঘাটতি আছে। আর অ্যাটিটিউড, যে প্রশ্ন করেছিলেন স্যার অ্যাটিটিউডটা কী জিনিস, অ্যাটিটিউডটা হচ্ছে একজন কৃষক যখন জমিতে কীটনাশক বা সার, এই দুইটা তো রাসায়নিক উপাদান, এবং এইটাতে কি আমাদের বডিতে ইফেক্ট করার সম্ভাবনা আছে কিনা, ক্ষতিকর দিক আছে কিনা, ক্ষতিকর দিক আছে। তাহলে অবশ্যই কীটনাশক এবং সার যখন সে জমিতে প্রয়োগ করবে তাকে সেফটি মেনটেন করতে হবে। অবশ্যই তার মুখে মাস্ক, যখন সার হাত দিয়ে ধরবে হ্যান্ড গ্লাভস, এরকম কিছু সেফটি ইকুইপমেন্ট তাকে ব্যবহার করতে হবে। আমাদের কৃষকরা কি সেটা করে? তার মানে তারা যে এই যে সেফটি ইকুইপমেন্ট মেনটেন করে কাজটি করছে না, এটা হচ্ছে তাদের প্রপার অ্যাটিটিউডের ঘাটতি। এটা হচ্ছে তার অ্যাটিটিউডের ঘাটতি। তার দৃষ্টিভঙ্গিটা এমনও, সার হাতে ধরলে কিছুই হবে না, আর এই কীটনাশক দেওয়ার সময় কি আমি তো বাতাসের বিপরীত দিকে দাঁড়িয়ে দেবো, এই কীটনাশক তো আমার গায়ে আসবে না, আমার মুখে আসবে না, সমস্যা নেই। এই যে তারা এটার যে মানে ইয়েটাকে হার্মফুল দিকটাকে ইগনোর করলো, এটা হচ্ছে তার দৃষ্টিভঙ্গি, এটা হচ্ছে তার অ্যাটিটিউড। সে প্রপার নিয়ম মেনে কাজটি করছে না, এটা হচ্ছে তার দৃষ্টিভঙ্গি বা অ্যাটিটিউডের ঘাটতি। তাহলে অ্যাটিটিউড কি জিনিস কি আমরা বুঝতে পারলাম এখন, যে প্রশ্ন করেছিলেন। স্যার মোটামুটি ধারণা হয়েছে, কিন্তু যদি কেউ জিজ্ঞেস করে যে অ্যাটিটিউডটা কি, এটা একটা সেন্টেন্স বা এরকম কিছু, তখন একটু একটু সমস্যা হবে। মানে ওইটা যদি বলতে যদি এক কথায় কিভাবে আমরা বলতে পারবো এটা, তাহলে একটু ভালো হতো। এই যে প্যাটার্নস অফ অ্যাকশন, এটা হচ্ছে অ্যাটিটিউড। প্যাটার্নস অফ অ্যাকশন, তার কাজের ধরন, প্যাটার্ন, এটা হচ্ছে তার অ্যাটিটিউড। একটু লিখে হ্যাঁ বলেন, এটা একটু লিখে নিতে হবে, সবাই নোট করবেন। হ্যাঁ বলেন সংক্ষিপ্তভাবে কি বুঝতে পারলেন। কোনো কাজ করার নিয়ম, কোনো কাজ নিয়ম মেনে করাটাই হচ্ছে স্যার অ্যাটিটিউড। রাইট, গুড, থ্যাংক ইউ, আপনি সঠিক বলেছেন, থ্যাংক ইউ। এরপরে আসছে কি স্কিলস। স্কিলসটা কি? ন্যাচারাল অর লার্নড ক্যাপাসিটিস টু পারফর্ম, অর্থাৎ প্রাকৃতিকভাবে হোক অথবা শিখে হোক কোনো একটা কাজ করতে পারা, প্রাকৃতিকভাবে হোক অথবা ধাপে ধাপে প্রশিক্ষণ নিয়ে হোক কোনো একটা কাজ করতে পারাটাই হচ্ছে কি স্কিলস, তাই না? এই যে যেমন যে সবাই দাঁত ব্রাশ করে, আচ্ছা দাঁত ব্রাশ করার ট্রেনিং কি আপনি কোথা থেকে নিয়েছেন?
না। এটা আপনি আপনার হ্যাঁ, ছোটবেলায় আপনার মা বাবা মা যেটা বাবারটা করে। দেখেছেন, দেখে শিখে ফেলেছেন, অথবা আপনার মা বাবা আপনাকে শিখিয়েছে। তাহলে এটা একটা স্কিল। তারপরে এই যে আমরা আমাদের খাবার গ্রহণ করি, হাত দিয়ে যে খাবার গ্রহণ করি, এই খাবার গ্রহণ করতে পারা, এটা কি একটা স্কিল না? জি স্যার। স্কিল। এটা কি আপনি কোথাও ট্রেনিং নিয়ে শিখেছেন নাকি ন্যাচারালি শিখেছেন? এটা তো ন্যাচারাল। ন্যাচারালি শিখেছেন। আচ্ছা, আপনি যে এখন এই যে একটা সেন্টেন্স পড়তে পারেন, লিখতে পারেন, এটা আপনি কিভাবে শিখেছেন? স্কুল থেকে ট্রেনিং করে। এটা ট্রেনিং নিয়ে শিক্ষকের শিখেছেন, মাধ্যমে। রাইট? শিক্ষকের এটা training। ট্রেনিং নিয়ে শিখেছেন, স্কুল থেকে, হাউস টিউটরের কাছ থেকে, অথবা মা বাবার থেকে ট্রেনিং নিতে হচ্ছে, একাধিকবার প্র্যাকটিস করতে হয়েছে, শিখতে হয়েছে, তারপরে আপনি এই স্কিলটা অর্জন করেছেন। তার মানে স্কিল হচ্ছে কোনো একটা কাজ করতে পারা। এখন সেই কাজটা আমি ন্যাচারালিও শিখতে পারি, প্রশিক্ষণের মাধ্যমেও শিখতে পারি। তাহলে এখানে কিন্তু আমি স্কিল অ্যাটিটিউডের ডেফিনেশনটা কিন্তু খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দেখাচ্ছি, একটু নোট নিতে হবে এইসব জায়গায়। তারপরে আসছে নলেজ। নলেজটা কি প্র্যাকটিক্যাল অর থিওরিটিক্যাল নলেজ? প্র্যাকটিক্যাল অর থিওরিটিক্যাল নলেজ, অর্থাৎ কোনো একটা কাজ করতে গেলে যতটুকু জ্ঞান আমার ওই বিষয় সম্পর্কে দরকার, যে যতটুকু জ্ঞান আমাকে ওই বিষয় সম্পর্কে অর্জন করতে হবে, সেটাই হচ্ছে নলেজ। তাহলে একজন কৃষকের মধ্যে যখন এই তিনটা বিষয় বিদ্যমান থাকবে, তখন আমরা ওই কৃষককে কম্পিটেন্ট বলতে পারবো। আর যদি কৃষকের শুধু স্কিল থাকে, তাহলে আমরা তাকে স্কিল বলতে পারবো, যে তার ধান চাষ করার স্কিল আছে, সে ধান চাষ করতে পারে, বাট হি ইজ নট কম্পিটেন্ট। এখন কি ব্যাপারটা ক্লিয়ার হলো কি না? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ক্লিয়ার হলো। তাহলে আমি যদি একটু পিছন দিকে যাই, সেটা হচ্ছে আমাদের আজকে দেখলাম যে কম্পিটেন্সি কি, কম্পিটেন্সির তিনটা উপাদান, অ্যাটিটিউড, নলেজ, স্কিল, এবং কম্পিটেন্সির ডেফিনেশনটা আমরা দেখলাম। পাশাপাশি দেখলাম কম্পিটেন্সির টাইপ অথবা কম্পিটেন্সির প্যারামিটার, যে কোনোটাই আসতে পারে কোশ্চেন পরীক্ষায়, যে কম্পিটেন্সির টাইপ বলতে কি বোঝায় বা কম্পিটেন্সির প্যারামিটার বলতে কি বোঝায়। তাহলে এই তিনটাই হচ্ছে কম্পিটেন্সির টাইপ এবং প্যারামিটার, এবং এটার মূল কথা ডেফিনেশন। এই জায়গাতে কারোর বুঝতে অসুবিধা আছে কিনা? না স্যার, অসুবিধা নেই। হ্যাঁ স্যার। তাহলে কি আরেকটু সামনে আগাবো না হুম, কঠিন স্যার, মনে এগোন। হচ্ছে? না স্যার, কঠিন মনে হচ্ছে না। কঠিন মনে হচ্ছে না? আচ্ছা, 1 মিনিট একটু লাইনে থাকবেন। মার্কেটিং হচ্ছে, সেটা একটা ভালো পয়েন্ট আসছে। তবে মেইনলি এইখানে যেহেতু সে বিনা পারিশ্রমিকে কাজটা করছে, এখানে তার উদ্দেশ্য পানির অপচয় রোধ করা এবং জনগণ যেন উপকার ভোগী হতে পারে, ক্ষতির সম্মুখীন না হয়, এই ছাড়া এখানে আর কোনো উদ্দেশ্য নাই। আর কেউ দেখা যাচ্ছে এই একই কাজ সে যদি আপনার বাড়িতে এসে করে, তাহলে তার উদ্দেশ্যটা হবে ইনকাম, তাই না? একই কাজ যদি সে আপনার বাড়িতে এসে করে, তাহলে তার উদ্দেশ্য হবে আয় করা, ইনকাম উপার্জন করা। এবং তাহলে প্রত্যেকটা কাজে আমাদের একটা উদ্দেশ্য থাকতেছে। যেমন আপনারা এই যে এখানে সময় এবং অর্থ ব্যয় করে এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করছেন,
কি উদ্দেশ্য? উদ্দেশ্য অ্যাসেসর হয়ে বা ট্রেনার হয়ে অর্থ উপার্জন করা। এরপরে দুইটা ফিচার আমরা দেখলাম, কি একটা হচ্ছে বিং এবল টু ডু দ্য জব, আর একটা হচ্ছে নোয়িং হাউ অ্যান্ড হোয়াই থিংস আর ডান। এরপরে আরেকটা আসছে আমাদের এখানে, সেটা হচ্ছে নোয়িং হোয়াট টু ডু ইফ থিংস গো রং। জানতে হবে যে আমি কি করব কাজে যদি কোনো বিচ্যুতি ঘটে, বা কাজে যদি কোনো কি হয়, সমস্যা হয়, তাহলে আমি কিভাবে সমাধান করব। হ্যাঁ, সাজিদ সানিন মনে হয় কিছু বলতে চাচ্ছে। স্যার ডিস্টার্ব করলাম, আপনি স্ক্রিন শেয়ার করছেন? স্ক্রিন শেয়ার করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার। না স্যার আমি দেখতে পাচ্ছি না। তাহলে সাজিদ সানিন মনে হয় একটু কেটে আবার রিজয়েন করলে সলভ হয়ে যাবে। তাহলে এখানে নোয়িং হোয়াট টু ডু ইফ থিংস গো রং, আপনাকে জানতে হবে কাজ করতে করতে যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনি কিভাবে সমাধান করবেন, এটাও আপনাকে জানতে হবে। কেন জানতে হবে? কোনো কাজ শুরু করে মাঝখানে রেখে চলে আসা যাবে না। এনি হাউ কাজটা ফিনিশ করতে হবে, ফিনিশিং লাইন অবশ্যই টাচ করতে হবে। এটা হচ্ছে কম্পিটেন্সির একটা ফিচার্স, বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য আছে আমাদের এখানে, মোট 4টা বৈশিষ্ট্য। সেটা হচ্ছে হ্যাভিং দ্য রাইট অ্যাপ্রোচ টু ডু এ জব প্রপারলি অ্যান্ড সেফলি। হ্যাভিং দ্য রাইট অ্যাপ্রোচ টু ডু এ জব প্রপারলি অ্যান্ড সেফলি। অর্থাৎ কোনো একটা কাজ করার সঠিক ওয়ে থাকতে হবে, আমাদের রাইট অ্যাপ্রোচ থাকতে হবে, সঠিক পদ্ধতি আমাদেরকে অনুসরণ করতে হবে কাজটা করার জন্য। উল্টোপাল্টা পদ্ধতিতে কাজ করলে হবে না। তাহলে এই যে 4টা ফিচার কিসের? কম্পিটেন্সির। এই 4টা ফিচার আমরা কি বুঝতে পারলাম? কেউ না বুঝে থাকলে বলতে হবে। এবং এই ফিচার অফ কম্পিটেন্সি এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোশ্চেন থাকবে অ্যাসেসমেন্টে। স্যার বুঝতে পারছি, তবে এটা একটু এক্সাম্পল দিয়ে বোঝালে মনে হয় আরেকটু স্পষ্ট হতো আমার কাছে। যেমন এই যে আপনি কম্পিউটারে একটা সিভি তৈরি করতে পারেন। এই সিভি তৈরি করতে পারা এটাই হচ্ছে বিং এবল টু ডু দ্য জব। একটা সিভি তৈরি করতে পারা এটাই হচ্ছে কোন একটা কাজ করতে পারা, কোন একটা কাজ করতে পারা। তারপরে আসছে আপনি যে সিভিটা তৈরি করছেন, কেন তৈরি করছেন? অবশ্যই সিভি তৈরি করার একটা উদ্দেশ্য আছে। প্র্যাকটিসের জন্যও করতে পারেন, কোনো একটা চাকরিতে দিবেন সেই জন্যও করতে পারেন, অথবা বিয়ের জন্য ঘটকের কাছে দিতে হবে সেই জন্যও হতে পারে, অথবা পাত্র পক্ষের কাছে দিতে হবে সেই জন্যও হতে পারে। এই যে সিভি তৈরি করা এটা বিভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। সেটা হচ্ছে হোয়াই থিংস আর ডান, কাজটা কেন করা হচ্ছে। আর হাউ, কিভাবে করছেন। এটা কি আপনি মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে করছেন, নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ব্যবহার করে করছেন, নাকি গুগল ডক ব্যবহার করে করছেন, নাকি WPS অফিস সফটওয়্যার ব্যবহার করে করছেন, আপনি কি এটা কম্পিউটার মানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে করছেন, নাকি আপনার মোবাইল ফোন থেকে করছেন। হাউ, কিভাবে করছেন, এটাও আপনাকে জানতে হবে। বোঝা গেছে? মানে
আহ, এমন যাতে না হয়। কেমন? যে আপনি পরীক্ষা দিয়ে আসছেন, এসএসসি পরীক্ষা দিয়ে আসছেন, কে একজন জিজ্ঞাসা করলো যে তুমি পরীক্ষা কেন দিচ্ছ? পাস করার জন্য। ওকে ফাইন, বিং এবল টু, আমি একটা পরীক্ষা দিচ্ছি কেন? পাস করার জন্য, এটা বললাম। এখন আপনাকে জিজ্ঞাসা করছে তুমি যে পরীক্ষায় লিখেছো, কলম দিয়ে লিখেছো না পেন্সিল দিয়ে লিখেছো? পরীক্ষায় লিখেছো পেন্সিল দিয়ে লিখেছো না কলম দিয়ে লিখেছো? এই প্রশ্ন যখন করলো আপনি তখন আর বলতে পারছেন না, তাহলে কি হবে? তাহলে কি কেউ বিশ্বাস করবে যে আপনি পরীক্ষা দিয়েছেন? না স্যার, স্যার এটা বুঝতে পারছি। ওকে ফাইন, তার মানে আপনি কাজটা কিভাবে করেছেন সেটাও আপনাকে জানতে হবে, বুঝতে হবে, বলতে পারতে হবে। যদি সেটা বলতে না পারেন কেউ বিশ্বাস করবে না যে আপনি কাজটা করেছেন। এরপরে আসছে নোয়িং হোয়াট টু ডু ইফ থিংস গো রং। এখন পরীক্ষা দিতে দিতে কলমের কালি শেষ হয়ে গেল, কি করবেন? খাতা জমা দিয়ে চলে আসবেন? স্যার পাশের কারো থেকে কলম ধার নিব। কলম ধার নেবেন। পাশে যার কাছে কলম চাচ্ছেন তার কাছে একটাই আছে, আর নাই, কি করবেন? স্যার যদি পেন্সিল থাকে পেন্সিল ইউজ করব, না হলে স্যারদের বলতে হবে, স্যাররা যদি ম্যানেজ করে দিতে পারে। গুড। এই যে পেন্সিল থাকলে পেন্সিল ইউজ করবেন, অ্যাট লিস্ট আপনার টার্গেট থাকবে পরীক্ষায় আমার খাতায় কোশ্চেনের আনসার সম্পূর্ণ করে আসো, সেটা কলম দিয়ে হোক, পেন্সিল দিয়ে হোক, আরেকজনের কাছ থেকে নিয়ে হোক, স্যারের কাছ থেকে নিয়ে হোক, যেভাবে হোক। তাহলে এই যে আপনার হঠাৎ করে কলমের কালি শেষ হয়ে গেল, কিন্তু আপনি কিভাবে কাজটা শেষ করতে হবে জানেন। যে পেন্সিল দিয়ে লিখলেও হবে, অন্যের কাছ থেকে কলম ধার নিয়েও আপনি করতে পারবেন, যেভাবে হোক আপনাকে লিখে আসতে হবে। এটাই হচ্ছে নোয়িং হোয়াট টু ডু ইফ থিংস গো রং। এরপরে আসছে দ্য রাইট অ্যাপ্রোচ টু ডু এ জব প্রপারলি অ্যান্ড সেফলি। এখন এই যে আপনি পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা দিতে দিতে আপনি কি করতেছেন? একবার এর দিকে তাকাচ্ছেন, একবার ওর দিকে তাকাচ্ছেন, একবার ওই যে ছোট একটা কাগজে ছোট ছোট করে লিখে নিয়ে গেছেন সেটা বের করার চেষ্টা করতেছেন, আরেকজনকে ডাকতেছেন, এইটা বল, ওইটা বল, একটু বল বল তাড়াতাড়ি বল, এটা কত হবে, এটা কি এ হবে না বি হবে বল। এটা কি রাইট অ্যাপ্রোচ কোন একটা কাজ করার, পরীক্ষা দেওয়ার? না স্যার। রাইট অ্যাপ্রোচ না। এই আপনাকে রাইট অ্যাপ্রোচ থাকতে হবে, কোন একটা কাজ করার রাইট অ্যাপ্রোচ থাকতে হবে। হ্যাভিং দ্য রাইট অ্যাপ্রোচ টু ডু এ জব প্রপারলি অ্যান্ড সেফলি। এই চারটা বৈশিষ্ট্য, কম্পিটেন্সি, এই চারটা বৈশিষ্ট্য তার কাজের মধ্যে ফুটে উঠতে হবে। এখন কি ক্লিয়ার সবার কাছে? জি জি স্যার, ক্লিয়ার। কারোর যদি কোনো প্রশ্ন থাকে বা না বোঝা থাকে তাহলে বলতে হবে। দিস ইজ দ্য ভাইটাল পয়েন্ট। আছে কারোর প্রশ্ন? নাই। তাহলে আমি একটু হোমওয়ার্ক দিব, সেটা হচ্ছে আগামী সেশনে অর্থাৎ শনিবার, এই যে পর্যন্ত কি কি করালাম আজকে, যে আমাদের অ্যাসেসমেন্টে কি কি কাজ আছে, তাই না? এটা আমি একটু দেখিয়েছি। তারপরে কম্পিটেন্সি কি এটা দেখিয়েছি, কম্পিটেন্সির টাইপ বা প্যারামিটার এটা দেখিয়েছি, তারপরে কম্পিটেন্সির ফিচার দেখিয়েছি। এই বিষয়গুলো সবাই সুন্দর করে খাতায় নোট করবে এবং মনে রাখার চেষ্টা করবে, এবং খাতার নোটের ছবিটা গ্রুপে শেয়ার করবে। স্যার আমি আপনাকে শুনতে পাচ্ছি না, বাকি সবাই কি শুনতে পাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। এই তাহলে আপনি একটু আবার কেটে একটু জয়েন বলেন করুন। স্যার, আমার ইন্টারনেট প্রবলেম ছিল, আমি শুনতে পাইনি। আমি আজকে সেশনে যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম,
প্রত্যেকেই এই টপিকগুলো সুন্দর করে খাতায় নোট করবে এবং এটা মনে রাখার জন্য যা করা দরকার সেটা করবে। এবং এই নোটের ছবিটা সবাই গ্রুপে শেয়ার করবে। কে কে শেয়ার করবে মানে করছে কিনা সেটা কিন্তু আমি খেয়াল করব। এবং এটা অবশ্যই শনিবার সকাল 10টার মধ্যে করতে হবে। শনিবার সকাল 10টার মধ্যে করতে হবে। স্যার, হ্যাঁ, সবাই যদি হচ্ছে আমরা গ্রুপে ছবি শেয়ার করতে থাকি, ফোন তো স্টোরেজ হয়ে যায়। যদি আমরা আপনি একটা ড্রাইভ লিংক দেন সেখানে বা ফর্ম দেন সেখানে সাবমিট করে দিতে তো আপনি দিতে পারেন, আমাদেরও ঝামেলা হয় না। এটা ভালো কথা বলেছেন। এই সমস্যায় আমিও ছিলাম, কিন্তু সম্প্রতি আমি আর হোয়াটসঅ্যাপের সেটিং চেঞ্জ করেছি, যার ফলে কোনো ছবি আমার ফোনে আমি ডাউনলোড না করলে আর সেভ হচ্ছে না। আপনারা সেটা করতে পারেন। আর হচ্ছে যে একটা গুগল ড্রাইভের লিংক, ভালো কথা বলেছেন, সেটা ঠিক আছে, তৈরি করা যায় কিনা আমি দেখতেছি। তৈরি করতে পারলে আমি হয়তো এখনই হবে না, একটু সময় লাগবে, আমি সেটা করব। গুড প্রপোজাল, থ্যাংক ইউ। তাহলে আজকের সেশনটা আমরা আর আগাচ্ছি না, আমি কয়েকজনের কাছ থেকে একটু কমেন্ট নিব। প্রত্যেকবার সেশন শেষে মন্তব্য নেওয়ার আগেই হয় কারেন্ট চলে যেত আমার ওখানে, না হলে নেটের সমস্যা। যাই হোক, আজকে ভালোভাবে শেষ করতে পারলাম। আমি একটু অর্জুন কুমার স্যারের কাছ থেকে জানতে চাচ্ছি, এই পর্যন্ত আমাদের সেশনগুলো আপনার কাছে কেমন লাগলো, আপনি বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, আর আজকে আপনি নতুন কিছু কি শিখতে পারলেন, অর্জুন কুমার স্যার।